ছোটোবেলা থেকেই নববর্ষের দিনটা ভীষণই সাদামাটাভাবেই কাটতো। হয়তো খুব বেশি হলে ক্লাস 7 কি 8 পর্যন্ত একটা হালকা সুতির ফ্রক বা সুতির চুড়িদার পরেছি, কিন্তু পঞ্চপদ রান্না বা পঞ্চব্যঞ্জন থালা ভরে খাবার এগুলো আমাদের বাড়িতে হতো না। হাই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি, লিপিস ডেরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। শুভ নববর্ষ। আজ নববর্ষের দিনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর দেখো, আমি চায়ের কাপ হাতে বসে, এখন বাজে 9:45। বুঝতেই পারছো, মানে একদম ছুটির মোডে আছি। তার জন্য 9:45টার সময় বিছানাতে বসে বসে চা খাচ্ছি। যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ তো নতুন বছরের শুরু হয়েই গেল। সবাই এই বছরটা খুব খুব ভালো করে কাটাও। আর কি বলবো, সবাইকে এটাই বলতে চাই যে ঈদের দুদিন পরই নববর্ষ এসেছে, তো আনন্দটা অবশ্যই দ্বিগুণ সবার কাছে। তো আর নববর্ষের সময় তো সবারই নতুন জামা কাপড় পরার একটা ভাইব থাকে। তো আমিও ছোটোবেলায় পরেছি, কিন্তু এখন আর পরিনি। সকালবেলা পুরনো জামা দিয়েই তোমাদের কাছে দিনটা শুরু করলাম। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি। হয়তো নববর্ষের দিনে আমার নতুন কোনো ব্লগ থাকছে না, বাট আমি এখানে কি করি না করি সব কিছু দেখা যাবে। তো চলো, ব্লগটা আমি স্টার্ট করি, আর তার সাথে সাথে চাটাও খাই। কি গরম হচ্ছে। চলো চাটা খেয়ে নিই। নববর্ষ উপলক্ষে আমাদের নিউ বেডশিট পাতা হয়েছে। নববর্ষের ছোঁয়া কিছু তো থাক। এই যে হোয়াইট বেডশিট আমাদের বরাবরের পছন্দ, তার জন্য হোয়াইট বেডশিট পিঙ্ক আর পার্পল দিয়ে সাজানো হয়েছে। কত সুন্দর লাগছে দেখো। আর এখনো পিলো কভারগুলো লাগানো হয়নি, পিলো কভারগুলো লাগিয়ে পুরোটা ভালো করে দেখাবো। নববর্ষের এটাই হচ্ছে আমাদের বাড়িতে আজকে নতুন, আর সব নতুন জামা কাপড় আমরা ঈদের দিন পরে ফেলেছি। তোমাদের দাদা ভাইয়ের একটা নতুন আছে, ও যদি বাইরে কোথাও যাও পরবে। আর আমার নতুন আছে, কিন্তু সব ফিটিংস করতে দেওয়া আছে। তো যাই হোক, এই নতুন চাদরটাই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে চাদরটা অবশ্যই জানাবে। হ্যাঁ, সকালে উঠেই বাঙালিদের চা ছাড়া চলে না। সেটা জামাই আসুক, মেয়ে আসুক, আর অন্যান্য আত্মীয় স্বজন আসুক। তো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে চা বিস্কিট, তার সাথে হচ্ছে পরোটা। তারপর দেখো, আমি এখন পিলো কভারগুলো লাগিয়ে নিচ্ছি। বালিশের সাথে না পিলো কভার ম্যাচ করে না লাগালে দেখা যায় চাদর ছিঁড়ে যাচ্ছে, বাট পিলো কভার থেকে যাচ্ছে। তো তার জন্য মাকে বললাম না, একেবারে ম্যাচ করে আমি পরিয়ে দিই। তারপর ঘরগুলো না আমি একটু গুছিয়ে নিচ্ছি। ছোট ঘর দেখবে, পরিপাটি করে গুছিয়ে রাখলে না অনেক কমফোর্টেবল ফিল হয়। তো এই কাজগুলো আমি এখনও করে নিচ্ছি। আর এই চাদরটা কিন্তু আমরা এখন কাচবো না, তার জন্য আমি ভাবলাম আবার যদি রাতে বিছাই, আসলে নতুন বেডশিটে না গরমে শোয়া যায় না। ওই জন্য রাতের বেলা একটা পাতলা বেডশিট, পুরনো বেডশিট আমরা হচ্ছে বিছানাতে পেতে নিই। ওই জন্য খুব আরামদায়কও লাগে। আর পিলো কভারগুলো এখন কাচবো না, এগুলো ঈদের দিনই লাগানো হয়েছে। যেহেতু ম্যাচ করে লাগিয়েছি, ওই জন্য এগুলো খুলে দিলাম, নইলে খোলার কোনো প্রশ্নই ছিল না। তো এইগুলো মুছে এখন চলে যাবো রান্নার দিকে। আর তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আমি না মেঝেতে বসে ব্রেকফাস্ট করতে ভালোবাসি, যেহেতু মেঝেটা একদম ঠান্ডা থাকে। আর আমিও খাচ্ছি হচ্ছে পরোটা, আলুর তরকারি, মাংসের তরকারি, এই সব মিলিয়ে। তোমাদের দাদাভাই চা দিয়ে খেয়েছে বলে আর ওইগুলো খাইনি। আমার ফেভারিট মেনু সেটা হচ্ছে পটল চিংড়ি, আর ওটা এখানে এসে আমিই রান্না করব। মানে দিনের বেলা আমাদের জন্য যা রান্না হচ্ছে রাতে হবে পটল চিংড়ি। আর ও যে হচ্ছে রাতের দিনের বেলা আমার শ্বশুর বাড়িতে খাবে, ওই জন্য দিনের বেলা আমাদের রান্নার কোনো চাপ নেই। আর রাতের বেলা যা রান্না হবে, কাবাব হবে, পটল চিংড়ি হবে, ওটা আমরা এখন থেকেই প্রিপারেশন করে রেখে দিচ্ছি। আজ দেশি চিংড়ি দিয়ে পটল চিংড়ি বানাবো। নববর্ষ স্পেশাল মেনু এটাই আমাদের বলতে পারো। অ্যাকচুয়াল এত মাছ মাংস বেশি খাওয়া হচ্ছে আজকাল না, এই পটল চিংড়ি, ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে, কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে, এগুলো আমাদের খুব ভাল লাগে। আর তার সাথে আমি নুন আর হলুদ এখন মাখিয়ে নেব, যাতে চিংড়িটা ভেজে তুলে রাখতে পারি। আর পটল চিংড়িটা কিন্তু পুরোপুরি আমার ডিপার্টমেন্ট, মানে মা আমাকে বলে দিয়েছে তুই পটল চিংড়িটা বানাবি। যেহেতু মানে কয়েকবার বানিয়েছিলাম, তো টেস্টটা মোটামুটি হয়েছিল। তো এখন পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পটল কিন্তু আমি চাঁচি না, আমি একদম খোসাগুলো ছাড়িয়েই রান্না করি। এই নরম নরম ভাবটা আমার ভালো লাগার। এখন একটা আলু কেটে নেব। এত বড় বড় আলু থাকলে কি সুবিধা না, একটা কাটলেই হয়ে যায়। কিন্তু আবার যখন অল্প আলু লাগে তখন আবার সমস্যা হয়ে যায়। তো যাই হোক, দেখো ছুরিটা একদমই ধার নেই, আমি আলুটাও ভীষণ বেগ দিয়ে কাটতে হচ্ছে, নইলে কিন্তু সম্ভব হতো না। আর তারপর এগুলো কেটে নিয়ে এখন আমি এই ননস্টিকের প্যানটা বার করলাম। এটা তো খুব একটা ইউজ হয় না, একদম নতুন অবস্থাতেই তোলা আছে। ওই জন্য আমি ভাবলাম একবার তুলে নিয়ে সুন্দর করে বার করে নিয়ে মুছে ধুয়ে একদম রান্না বসাবো। রান্না এই সমস্ত প্যানে করতে ভালো লাগে। আর আমার সংসারে এখন এগুলো নেই, তো আস্তে আস্তে আমি ভাবছি এগুলো কিনবো।
অ্যাকচুয়ালি এগুলো তো খুব তাড়াহুড়ো করে যখন রান্না হয় এগুলো ইউজটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর ভিডিও বানাতে গেলে না এগুলো একটু দরকারও হয়। একদম সাদা বাটার থেকে একটু যদি ননস্টিকের সুন্দর প্যান ইউজ করা যায় দেখতে অনেক সুন্দর লাগে, তাই জন্য ওটা এখন ভালো করে ধুয়ে নিলাম। চিংড়িগুলো আগে ভাজতে দিয়ে দিই। চিংড়ির তেলে আলুটা আর পটলটা ভাজলে টেস্টটাও বেশ অন্যরকম আসে, আর এগুলো দেশি চিংড়ি তো তরকারিটা আই থিঙ্ক ভীষণভাবে টেস্টি হবে, কারণ দেশি জিনিসের স্বাদই আলাদা। তো চলো, চিংড়িগুলো ভাজাও হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই প্যানেই পটলটার আলুটা ভেজে নেব। আর আলু পটল ভাজতে ননস্টিকের প্যানে এমনিতেই কম তেল লাগে, নর্মাল প্যানে একটু বেশি তেল লাগে। তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দুটো ফেলেও দিয়েছিলাম তুলতে গিয়ে। তো আর কি করা যাবে, খুব তাড়াহুড়ো করে করি তো, এখানেও তাড়াহুড়ো করছি, তো মা রেগে যাচ্ছে। ওখানে কেউ তো দেখে না রান্নাঘরে কটা ফেললাম কটা তুললাম, এখানে তো মা চোখের সামনে আছে, ওই জন্য খুব সাবধানে করতে হচ্ছে, তাড়াহুড়ো করে করা যাচ্ছে না। তো রান্নাটা স্টার্ট করে দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন দিচ্ছি, আর একটু তেল লাগতো কিন্তু ইচ্ছা করি গরমে আর তেল দিইনি, ভাবছি ননস্টিকের প্যানে এমনিতেই কম তেল লাগে আর দেবো না। আর এখন সমস্ত মশলা অ্যাড করছি, সব মশলায় গুঁড়ো মশলা অল্প অল্প করে দেবো, গরম মশলা গুঁড়োটা দেবো না, যেহেতু গোটা গরম মশলা অ্যাড করেছি। যারা হয়তো ভাববে যে না গরম মশলার ফ্লেভারটা একটু বেশি, যে তারা দিতে পারে, বাট আমি এখন না দিচ্ছি না। তো এখানে এটা আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিচ্ছি। মশলাটা রান্না হয়ে গেছে, এখন মানে কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর পটলটা দিয়ে কষাবো, দেন চিংড়ি মাছ অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা বেশিক্ষণ আগুনে রাখবো না, তাহলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আর এখন স্নান করতে চলে গেলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপর স্নান করে বেরিয়ে কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, স্নান সেরে চলে এসেছি। এখন দেখো, এটা ঝোলটা একদম ঠিকঠাক রেখেছি, একটু রাতের দিকে মারবো, নইলে আলু তো একেবারে ঝোলটা টেনে নিতে পারে। এটা তো রাতের জন্য করেছি, দিনে হয়েছে ঝিঙে আলু মাছ আর পটল দিয়ে তরকারি, এখানেও পটল অ্যাড হয়েছে, এটাও দেখতে বেশ হালকাই হয়েছে। আমার স্নান টান হয়ে গেল, এখন গরম পড়েছে তো প্রত্যেক দিনই আমি চুল ভেজাচ্ছি, আর আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে সবে হচ্ছে 12:45, তোমরা দেখতেই পাচ্ছ। আর গরমকালে প্রত্যেক দিন না চুল ভেজালে এত মানে গরম লাগে, মনে হয় যেন স্নান করিনি। তো এখন স্নান টান করে নিলাম। জানো তো, সেদিনকে চুড়ি পরে দেখো আমার হাতে কেমন র্যাশ বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো। আমার না একদম গরমে ইমিটেশন চুড়িগুলো শ্যুট করে না, কিন্তু মাঝে মাঝে তো পরতেই হয় বলো, ওর জন্য হাতে র্যাশ বেরিয়ে গেছে। এই গরম আসছে, এখন এই র্যাশ ব্রণ এই সমস্ত কিছু লেগেই থাকবে। তো এইমাত্র স্নান ধান করলাম, তো বেশ ভালোই লাগছে, শরীরটা ফ্রেশ লাগছে, চুলটা একদম ধুয়ে নিয়েছি বলে না আরও সুন্দর মানে ফ্রেশ লাগছে। আর কতদিন পর মনে হচ্ছে একটা রিল্যাক্স করছি এরকম মনে হচ্ছে। ওখানে তো মানে ব্যাক টু ব্যাক কাজ চলতেই থাকে, এই বাইরে যাচ্ছি, এই রান্না করছি, এই খেতে দিচ্ছি, এই সমস্ত কিছু করছি, এই কেউ না কেউ আসছে। আর এখানে তো আমি যেটা শখে করবো সেটা, এমনিতে তো আমাকে কোনো কাজই করতে হবে না, ওই জন্য খুব রিল্যাক্স লাগছে। দেখো আমার কীরকম ঘাম হচ্ছে খালি। তো আমি স্নান যখন করতে গেছিলাম তখন আবার আমাদের এখানে তো সজলধারার জল, মানে তোমরা নিশ্চয়ই যারা গ্রামে থাকো সজলধারা জানো, আর আমাদের এমনি পাম্পও আছে। তো সজলধারার জলটা না ভীষণ ঠান্ডা হয়, তো এর পরের দিন আমি সজলধারার জলে স্নান করবো। আজকে এমনি ট্যাঙ্কের জলে করলাম, তাহলে আবার নিচে যেতে হবে, নিচে গেলাম না বলে সজলধারার জলে করলাম। আর আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু জানি না যে বৃষ্টি হবে কিনা। গরম তো আছে, আকাশ মেঘলা, ওই জন্যই বোধহয় বেশি একটা গুমোট আছে। আকাশ যদি মানে একদম খখর রোদ থাকতো হয়তো অতটা গুমোট ভাবটা থাকতো না। গুড ইভিনিং এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ওই যে জামাগুলো ফিটিংস করতে দিয়েছিলাম ওগুলো নিয়ে আসতে। ইচ্ছা করি সকালবেলা যাইনি, সকালবেলা এত রোদ, আর এখন ঠান্ডায় ঠান্ডায় যাব। মানে এখন 7টা মতো বাজে, তো এতক্ষণ চাটা খেলাম, দুপুরবেলা তো প্রচুর ঘুম দিয়েছি, এত ঘুমের ঘাটতি বুঝতেই পারছো, মানে সকালে 9টায় উঠছি, দুপুরে এত ঘুম দিচ্ছি, তো এই সব মিলিয়ে চলছে। তো রেডি হয়ে গেছি, এখন ঠান্ডায় ঠান্ডায় যাব। আর সকালবেলা তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9:30 বেজেই যাচ্ছে, ওই জন্য সকালবেলাটা আর একদমই যাওয়া হচ্ছে না। আর এখন ওই জন্য ভাবছি যাই। তো আমার বোনকে ফোন করলাম, তো একসাথেই যাব। এখন ঘুম থেকে উঠলো, চাটা খাচ্ছে, চাটা খেয়ে আমাকে ফোন করবে, আমি নিচে চলে যাব। আর প্রচুর প্রচুর গরম করছে, তবে একটু হালকা, আমাদের তো ওপরে ঘর, হালকা একটু হাওয়া হলেও হচ্ছে চারদিক দিয়ে। তো চলো এখন বেরোয়, আবার